একসময় ভারত ছিল অসংখ্য ছোট ছোট জনপদে বিভক্ত। কোথাও উপজাতি, কোথাও ছোট রাজ্য, আবার কোথাও শক্তিশালী মহাজনপদ। কিন্তু কিভাবে এই ছোট ছোট জনপদ থেকে শক্তিশালী রাজ্যের সৃষ্টি হলো এবং কিভাবে ভারতের প্রথম বৃহৎ সাম্রাজ্যে ভিত্তি তৈরি হলো, আজকের ক্লাসে আমরা খুব সহজ ভাষায় সবকিছু জানবো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভারতের রাজশক্তির উত্থান। হ্যালো এভরিওয়ান, দিস ইজ নার্গিস। ভারতের ইতিহাসে চ্যাপ্টার ভিত্তিক ক্লাসে আমাদের আজকের ক্লাস নাম্বার 6-এ তোমাদের সকলকে অনেক স্বাগত। চলো শুরু করা যাক আজকের ক্লাস। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে দেখেছিলাম বৈদিক যুগের শেষের দিকে জাতিভেদ প্রথা, সামাজিক বৈষম্যকে কেন্দ্র করে বিভিন্ন প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠে। ঠিক সেই সময় বিভিন্ন রাজ্যের সৃষ্টি হতে শুরু হয়। সেই সময় ভারত ছিল অসংখ্য ছোট ছোট জনপদে বিভক্ত। কোথাও উপজাতি, কোথাও ছোট রাজ্য, আবার কোথাও শক্তিশালী মহাজনপদ। এই যে ভারতে রাজশক্তির উত্থান ঘটে, এই রাজশক্তিটা কি? দেখো, রাজশক্তি বলতে বোঝায় একজন রাজা বা শাসকের হাতে রাষ্ট্র পরিচালনার ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া। অর্থাৎ প্রশাসন, বিচার, কর আদায়, যুদ্ধ পরিচালনা এবং আইন প্রণয়নের যে ক্ষমতা যখন রাজার হাতে থাকে তখন তাকে রাজশক্তি বলা হয়। আর এই রাজশক্তির উত্থানের যে পটভূমি, সেটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পায়, কৃষির উন্নতি হয়, লোহার ব্যবহার শুরু হয়, স্থায়ী বসতি গড়ে ওঠে, বাণিজ্যের প্রসার ঘটে। এই কারণগুলো হওয়ার ফলে একটি শক্তিশালী প্রশাসনের প্রয়োজন দেখা দেয়। আর এইভাবেই রাজশক্তির বিকাশ শুরু হয়। তাহলে রাজশক্তির যে উত্থান ঘটে, সেই উত্থানটা কিসের জন্য ঘটে? না জনসংখ্যা বৃদ্ধি পায়, কৃষির উন্নতি হয়, লোহার ব্যবহার শুরু হয়, স্থায়ী বসতি গড়ে ওঠে, বাণিজ্যের প্রসার ঘটে। এর ফলেই কিন্তু একটা শক্তিশালী প্রশাসনের প্রয়োজন পড়ে। আর তখনই রাজশক্তির উত্থান ঘটে বা রাজশক্তির বিকাশ শুরু হয়। নেক্সট দেখো, এই যে রাজশক্তির উত্থান, ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দে যে পরিবর্তন, এটা আমাদেরকে একটু জানতে হবে। যে এই যে ষষ্ঠ শতাব্দী, এই ষষ্ঠ শতাব্দীর যে খ্রিস্টপূর্বাব্দ, এই সময়কে ভারতের ইতিহাসে দ্বিতীয় নগরায়নের যুগ বলা হয়। ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। দ্বিতীয় নগরায়নের যুগ তাহলে কোন সময়কে বলা হয়? না ষষ্ঠ শতাব্দীর খ্রিস্টপূর্বাব্দকে বলা হয় দ্বিতীয় নগরায়নের যুগ। এই সময় লোহার লাঙল ব্যবহারের ফলে কৃষির উৎপাদন বৃদ্ধি পায়, নদী উপত্যকায় নতুন বসতি গড়ে ওঠে, শহর তৈরি হয়, বাণিজ্য বৃদ্ধি পায়, মুদ্রার ব্যবহার শুরু হয়। এর ফলে ছোট ছোট জনপদগুলো ধীরে ধীরে শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে থাকে। তাহলে এই রাজশক্তি উত্থানের সময় ষষ্ঠ শতাব্দীর যে পরিবর্তন, সেই পরিবর্তনটাকে দ্বিতীয় নগরায়নের যুগ বলা হয়, বা সেই সময়টাকে দ্বিতীয় নগরায়নের যুগ বলা হয়। এবং এই সময় এই যে লোহার লাঙলের ব্যবহার হয়, কৃষির উৎপাদন বৃদ্ধি পায়, নদী উপত্যকায় নতুন বসতি গড়ে ওঠে, শহর তৈরি হয়। এর ফলে কিন্তু ছোট ছোট জনপদ গুলো ধীরে ধীরে এক একটা শক্তিশালী রাষ্ট্রে পরিণত হতে শুরু করে। দেখো, সেই সময় ভারতে 16টি রাজ্যের, মনে রাখবে, এই 16টি রাজ্যের বা মহাজন পদের সৃষ্টি হয়। এই মহাজন শব্দের অর্থ কি? বিশাল সাম্রাজ্য বা বৃহৎ জনবসতি। এখানে কিন্তু মহাজন পদ যদি বলা হয় তাহলে সেটা হবে রাজ্য, আর যদি শুধু মহাজন শব্দের অর্থ চাওয়া হয় তাহলে হবে বিশাল সাম্রাজ্য বা বৃহৎ জনবসতি। এই তফাৎটা একটু মনে রাখবে। তাহলে ভারতের রাজশক্তির যখন উত্থান ঘটে, সেই সময় উত্তর ভারতে কটি রাজ্যের সৃষ্টি হয়? না 16টি রাজ্যের বা 16টি মহাজনপদের সৃষ্টি হয়। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে যে উত্তর ভারতে 16টি বৃহৎ ও শক্তিশালী রাজ্যের বা মহাজনপদের সৃষ্টি হয়, সেগুলোকে একত্রে কি বলা হয়? না ষোড়শ মহাজনপদ বলা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি রাজ্য দেখো: অঙ্গ, মগধ, কাশী, কোশল, বৎস,
অবন্তী, বজ্জী, কুরু, পাঞ্চাল, মৎস্য, চেদি, গান্ধার এবং কম্বোজ। এই কয়েকটা উল্লেখযোগ্য রাজ্যের যে সৃষ্টি হয়েছিল সেগুলোর নাম কয়েকটা মনে রাখার চেষ্টা করবে। এবং এর মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে কিন্তু মগধ। মগধ কিন্তু সেই সময়ে এই 16টি রাজ্যের মধ্যে সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কেন মগধ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে? তার কিছু কারণ রয়েছে। যেমন উর্বর গঙ্গা সমভূমি, কৃষি উৎপাদন ছিল প্রচুর। উর্বর গঙ্গা সমভূমি, সেই সময় কৃষি উৎপাদন ছিল প্রচুর। লোহার খনি, বর্তমান যেটা ঝাড়খণ্ড, সেখানে প্রচুর লোহা পাওয়া যেত, অস্ত্র তৈরিতে সুবিধা হতো। হাতির সহজলভ্যতা, যুদ্ধে হাতি ছিল গুরুত্বপূর্ণ শক্তি। নদীপথ এবং গঙ্গা, সোন, চম্পা এই নদীর মাধ্যমে সেই সময় বাণিজ্য সহজভাবে হতো। দক্ষ শাসক, বিম্বিসার, অজাতশত্রু, শিশুনাগ, মহাপদ্মনন্দ প্রত্যেকেই রাজ্য বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। এই কটা কারণ ছিল মগধের সব থেকে শক্তিশালী হওয়ার পেছনে। এরপরে আমরা দেখে নেব কয়েকটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। দেখো, মহাজন শব্দের অর্থ কি? অপশন এ ক্ষুদ্র রাজ্য, অপশন বি বৃহৎ রাজ্য, অপশন সি অনেকগুলি রাজ্যের সমষ্টি, অপশন ডি উপরের কোনোটিই নয়। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি বৃহৎ রাজ্য। তাহলে মহাজন শব্দের অর্থ হলো বৃহৎ রাজ্য। এখানে মনে রাখবে, আমরা আলোচনা শুরুতেই বলেছি, যদি মহাজন পদ বলা হয় তাহলে কিন্তু রাজ্য হবে, আর যদি শুধু মহাজন জানা হয় তাহলে হবে বৃহৎ রাজ্য। আর এর সঙ্গে যদি বলা হয় ষোড়শ মহাজন পদ, তাহলে কিন্তু 16টি রাজ্যকে একত্রে বলা হবে ষোড়শ মহাজন পদ। নেক্সট দেখো, ষোড়শ মহাজন পদ মোট কতগুলি রাজ্যের সমন্বয়ে গঠিত? ভেরি ইম্পর্টেন্ট। কতগুলি রাজ্যের সমন্বয়ে গঠিত ষোড়শ মহাজন পদ? তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ 16টি। 16টি রাজ্যের সমন্বয়ে গঠিত এই ষোড়শ মহাজন পদ। এখানে একটু মনে রাখবে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে ওই সময় ভারতে যে ষোড়শ মহাজন পদে বিভক্ত হয়েছিল বা যে 16টি রাজ্যে বিভক্ত হয়েছিল তার অধিকাংশই ছিল কিন্তু রাজতান্ত্রিক। মাত্র 2টি রাজ্য ছিল প্রজাতান্ত্রিক। সেই বিষয়গুলো আমরা একটু পরে দেখে নেব। দেখো, নেক্সট, ষোড়শ মহাজন পদ এর 16টি রাজ্যের মধ্যে কোন 2টি রাজ্যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত ছিল? অপশন এ অঙ্গ ও অবন্তী, অপশন বি ব্রিজি ও মল্ল, অপশন সি মগধ ও মল্ল, অপশন ডি মগধ ও কাশী। এখানে রাইট অ্যান্সার হবে অপশন বি ব্রিজি ও মল্ল। তাহলে ব্রিজি ও মল্ল এই 2টি রাজ্য কিন্তু ছিল প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত। বাকি যে রাজ্যগুলি 16টি রাজ্যের মধ্যে, অর্থাৎ ষোড়শ মহাজন পদের মধ্যে বাকি যে রাজ্যগুলো সেগুলো কিন্তু ছিল রাজতান্ত্রিক। নেক্সট, সবচেয়ে শক্তিশালী মহাজন পদ কোনটি? অপশন এ অঙ্গ, অপশন বি ব্রিজি, অপশন সি মগধ, অপশন ডি কাশী। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি মগধ। মগধ ছিল এই ষোড়শ মহাজন পদের সব থেকে শক্তিশালী একটা মহাজন পদ। নেক্সট, দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ কোনটি? বাকি মহাজন পদগুলো ছিল কিন্তু উত্তর ভারতের, একটি মাত্র মহাজন পদ ছিল যেটা হচ্ছে দক্ষিণ ভারতের। কোনটি হবে? দেখো, এখানে অপশন রয়েছে, অপশন এ অসমক, অপশন বি ব্রিজি, অপশন সি মগধ, অপশন ডি কাশী। রাইট অ্যান্সার হবে অপশন এ অসমক। এই অসমকই একমাত্র যেটা দক্ষিণ ভারতের একমাত্র মহাজন পদ। নেক্সট, মগধের প্রথম রাজধানী কোথায় ছিল? অপশন এ গয়া, অপশন বি রাজগৃহ, অপশন সি পাটালিপুত্র, অপশন ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে অপশন বি রাজগৃহ। তাহলে মগধের প্রথম রাজধানী ছিল রাজগৃহ এবং পরে এই রাজধানী স্থানান্তরিত হয় কিন্তু
পাটালিপুত্রে, এটা মনে রাখবে। নেক্সট, মগধ সাম্রাজ্য প্রসারে প্রধান ভূমিকা ছিল কোন রাজবংশের? ভেরি ইম্পর্টেন্ট। মগধ সাম্রাজ্য প্রসারের প্রধান ভূমিকা ছিল কোন রাজবংশের? দেখো, অপশন এ হর্ষঙ্ক ও শিশুনাগ বংশ, অপশন বি নন্দ ও মৌর্য বংশ, অপশন সি উপরের সবগুলি সঠিক, অপশন ডি কোনোটিই নয়। এখানে রাইট অ্যান্সার হবে অপশন সি উপরের সবগুলি, অর্থাৎ হর্ষঙ্ক ও শিশুনাগ বংশ, নন্দ ও মৌর্য বংশ এই সবগুলোই কিন্তু মগধ সাম্রাজ্য প্রসারের প্রধান ভূমিকা গ্রহণ করেছিল। ষোড়শ মহাজনপদে এই যে মগধ, এটা ছিল ভারতবর্ষের অন্যতম প্রধান শক্তিশালী ও ধনশালী রাজ্য। এই যে চারটি শক্তিশালী রাজবংশ অর্থাৎ হর্ষঙ্ক, শিশুনাগ বংশ, নন্দ ও মৌর্য বংশ, তার মধ্যে এই হর্ষঙ্কই প্রকৃত প্রতিষ্ঠাতা এই মগধের উত্থানের ক্ষেত্রে। নেক্সট, দেখো, হর্ষঙ্ক বংশ সম্পর্কে এখানে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যেগুলো তোমাদের পরবর্তীতে যে কোনো কোশ্চেন এলে সলভ করার জন্য ভেরি ইম্পর্টেন্ট। এই হর্ষঙ্ক বংশ পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত। ভেরি ইম্পর্টেন্ট, পিতৃহন্তা রাজবংশ নামে কোন বংশ পরিচিত? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসতেই পারে। তাহলে এখানে হর্ষঙ্ক বংশ পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত। এই হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজাকে না বিম্বিসার? বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। মনে রাখবে, তিনি ছিলেন কিন্তু গৌতম বুদ্ধের সমসাময়িক। মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ মহারাজা বিম্বিসার, অর্থাৎ মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু এই হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা বিম্বিসার। একটু আগে আমরা দেখলাম যে হর্ষঙ্ক বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা এই হর্ষঙ্ক বংশ। তাহলে এই হর্ষঙ্ক বংশের যে শ্রেষ্ঠ রাজা বিম্বিসার, তিনি কিন্তু মগধ সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। দেখো, বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু। আমরা এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় পেলাম যে বিম্বিসারের পুত্রের নাম অজাতশত্রু। তিনি তার পিতা বিম্বিসারকে হত্যা করে পরবর্তীতে তিনি রাজা হন। সেই জন্যই কিন্তু এই রাজবংশ পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত। বিম্বিসার তার পুত্রের হাতে নিহত হন, অজাতশত্রু তার পুত্রের হাতে নিহত হন। এইভাবেই কিন্তু এই রাজবংশ এগিয়েছে, সেই জন্য এই রাজবংশ পিতৃহন্তা রাজবংশ নামে পরিচিত। নেক্সট দেখো, এই হর্ষঙ্ক বংশের রাজধানী স্থাপন করা হয় গিরিব্রজে, যার নাম দেওয়া হয় রাজগৃহ, যেটা এখন রাজগীর নামে পরিচিত। নেক্সট, হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা কে? তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিম্বিসার। বিম্বিসার হলেন হর্ষঙ্ক বংশের শ্রেষ্ঠ রাজা। জৈন সাহিত্যে তাকে শ্রেণিক বলে সম্বোধন করা হয়েছে। এই বিষয়টা মনে রাখবে, শ্রেণিক বলে কিন্তু তাকে সম্বোধন করা হয়েছে। সেই হিসেবে মনে করা হয় বিম্বিসার শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, হর্ষঙ্ক বংশের শেষ রাজা কে ছিলেন? অপশন এ মহাপদ্মনন্দ, অপশন বি অজাতশত্রু, অপশন সি নাগদাস, অপশন ডি বিম্বিসার। রাইট অ্যান্সার হবে অপশন সি নাগদাস। নাগদাস হলেন হর্ষঙ্ক বংশের শেষ রাজা। নেক্সট, বিম্বিসার কি উপাধি গ্রহণ করেছিলেন? একটু আগে আমরা আলোচনা করলাম। অপশন এ রাজকীয়, অপশন বি প্রিয়দর্শী, অপশন সি শ্রেণিক, অপশন ডি উপরের সবগুলি। রাইট অ্যান্সার হবে অপশন সি শ্রেণিক। বিম্বিসার শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, অজাতশত্রু কি উপাধি গ্রহণ করেন? অপশন এ রাজকীয়, অপশন বি প্রিয়দর্শী, অপশন সি শ্রেণিক, অপশন ডি কুনিক। রাইট অ্যান্সার হবে অপশন ডি কুনিক। তাহলে বিম্বিসার জানলাম শ্রেণিক উপাধি গ্রহণ করেছিলেন এবং তার পুত্র অজাতশত্রু কুনিক উপাধি গ্রহণ করেছিলেন। নেক্সট, মহাপদ্মনন্দ কি উপাধি গ্রহণ করেছিলেন? রাইট অ্যান্সার হবে
অপশন বি অগ্রসন। নেক্সট, চন্দ্রগুপ্ত মৌর্য কি উপাধি গ্রহণ করেছিলেন? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ স্যান্ড্রোকোটাস। নেক্সট, ব্রিজি আক্রমণের সময় অজাতশত্রু কোথায় তার দুর্গ নির্মাণ করেছিলেন? অপশন এ কাশী, অপশন বি পাটালিপুত্র, অপশন সি রাজগৃহ, অপশন ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে অপশন বি পাটালিপুত্র। ব্রিজি আক্রমণ করার সময় অজাতশত্রু তার দুর্গ নির্মাণ করেছিলেন পাটালিপুত্রে। নেক্সট, ব্রিজি আক্রমণের সময় অজাতশত্রু যে দুর্গ নির্মাণ করেছিলেন সেটি কি নামে পরিচিত? ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। ব্রিজি আক্রমণের সময় পাটালিপুত্রে অজাতশত্রু যে দুর্গ নির্মাণ করেছিলেন তার একটা নাম দেওয়া হয়েছিল, সেটি কি? অপশন এ অজাতশত্রু দুর্গ, অপশন বি পাটালিপুত্র দুর্গ, অপশন সি ওয়াটার ফোর্ট বা জলদুর্গ, অপশন ডি কোনোটিই নয়। রাইট অ্যান্সার হবে অপশন সি ওয়াটার ফোর্ট বা জলদুর্গ। যেহেতু পাটালিপুত্র চারিদিকে জলবেষ্টিত হওয়ায় একে ওয়াটার ফোর্ট বা জলদুর্গ নাম দেওয়া হয়েছিল। আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।